জাস্ট একটু আগেই শেষ হলো ব্রাজিল ভার্সেস জাপানের রাউন্ড 32 লিগের ম্যাচ, এবং যেখানে অবশ্যই ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে লাস্ট 16 কোয়ালিফাই করলো। হয়তো পরে ম্যাচটা মেট লাইফ স্টেডিয়ামে খেলবে নরওয়ে বা আইভরি কোস্টের এগেনস্টে নিউ জার্সিতে 5 তারিখ সম্ভবত। কিন্তু মুশকিল হচ্ছে যে আজকে একটা সময় জাপান যখন শুরুতে ওই গোল করতে সায়ো, মনে হচ্ছিল আবার বোধহয় সেই 4 বছরের অপেক্ষা ব্রাজিলের জন্য। কারণ প্রতি বছর এইরকম শুরু করে প্রত্যাশা জাগিয়ে প্রতি বিশ্বকাপে, প্রতি বছর না, তারপরে আমাদের সেই দুঃখ কষ্ট একরাশ কষ্ট নিয়ে বিশ্বকাপের আসর ছাড়তে হয় ব্রাজিলকে বিদায় জানিয়ে। কিন্তু যদি ভাবেন আজকে, জানেন তো, এই ব্রাজিল আর জাপানের মধ্যে যে ফুটবল দ্বৈরথ, তা নিয়ে একটা ইতিহাস আছে। সেটাকে বলা হয় মিরাকেল অফ মায়ামি। ব্রাজিল এখনো অবধি জাপানের সঙ্গে যে খেলা হয়েছে 14 বার খেলা হয়েছে, তাতে 11 বার ব্রাজিল জিতেছে, 2 বার ড্র, 1 বার হেরেছে। এটা ইটস আ ফ্রেন্ডলি ম্যাচে হেরেছিল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আটলান্টা অলিম্পিকে, এই অলিম্পিক আটলান্টা হয়েছিল, আটলান্টা অলিম্পিক, কিন্তু এইখানে মায়ামির অরেঞ্জ বল স্টেডিয়ামে ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল জাপান সেই অলিম্পিকে। এবং সেই টিমটা জানেন ব্রাজিলের কি টিম? রোনাল্ডো, মানে সিনিয়র রোনাল্ডো, ব্রাজিলের, অবশ্যই ব্রাজিলের রোনাল্ডো, বেবেতো, সিনিয়র কয়েকজন প্লেয়ার খেলতে পারেন অলিম্পিকে, সেই কোটায় বেবেতো ছিলেন, রোবার্তো কার্লোস, রিভালডো। এই টিমটাকে হচ্ছে রোনাল্ডো, রোবার্তো কার্লোস, বেবেতো, রিভালদো, এই টিম, এই তারকাখচিত টিমকে জাপান হারিয়ে দিয়েছিল। এবং তারপর দিয়ে নাম হয় এই দিনটাকে মিরাকেল অফ মায়ামি। সেই মিরাকেল অফ মায়ামিটা আজকে কিন্তু আমেরিকা বিশ্বকাপে মিরাকেল অফ হিউস্টন হতে চলেছে। হিউস্টন হচ্ছে এমনি, এটাকে বলা হয় মানে স্পেস সিটি হিউস্টনটা। এখানে নাসার যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র সেখানে উপস্থিত। এবং নীল আর্মস্ট্রং যখন প্রথম চাঁদে গিয়েছিলেন, প্রথম যে শব্দটা তিনি বলেছিলেন চাঁদ থেকে, যে হিউস্টন, কারণ হিউস্টন থেকেই উৎক্ষেপণটা হয়েছিল। যে কারণে যে কোনো জায়গায় পৃথিবীর যে মহাকাশ যান পাঠানো হয়, তার যে কন্ট্রোল রুম, তার নাম হয়ে গেছে হিউস্টন। সেই হিউস্টনে আজকে ব্রাজিলকে কিন্তু কক্ষপথচ্যুত করে দিয়েছিল জাপান শুরুতে। কিন্তু যদি দেখেন, নেইমারবিহীন ব্রাজিল কিন্তু শুরুটা খারাপ করেনি। এবং এই যে বিশ্ব ফুটবলে কোচেদের যে একটা অভিযোগ এসে গেছে এই আপনার এই হাইড্রেশন ব্রেক নিয়ে, তার আজকে কিন্তু পূর্ণাঙ্গ তার যে পজিটিভিটি, মানে অর্থাৎ যে ফল, তার কিন্তু পেতে চলেছিল জাপান। বড় টিমগুলোর অভিযোগ কি, এই যে 22 মিনিট পরই একটা স্পিড নষ্ট করে দেওয়া হচ্ছে রেফারি বাঁশি বাজিয়ে 3 মিনিটের জন্য, তাতে বড় দলগুলোর যে প্রেশারটা ডাউন হয়ে যাচ্ছে, তার ছন্দ কেটে যাচ্ছে। এবং ছোট দলগুলি যারা প্রেশারে ছিল, আন্ডার প্রেশার, তারা আবার গুছিয়ে নিতে পারছে, কারণ বড় দলে তখন ছন্দটা কেটে গেছে। সো ড্রিঙ্কস ফিঙ্কস নিয়ে 3 মিনিট পর আবার নতুন করে টেক অফ করতে হচ্ছে। অর্থাৎ যে ফ্লাইটটা টেক অফ করে গিয়েছিল তাকে নামিয়ে দেওয়া হচ্ছে 22 মিনিটের মাথায়, আবার নতুন করে টেক অফ করতে গেলে তো একটা টাইম লাগে, তাতেও 2-3 মিনিট চলে যাচ্ছে। সেই করে ছোট দলগুলি সুবিধে পেয়ে যাচ্ছে। এবং প্রথম 22 মিনিট আজকেও কিন্তু ব্রাজিল শুরু থেকে বল পজিশন প্রচুর ছিল, 63% তখন ব্রাজিলের বল পজিশন। কিন্তু যেই ওই হাইড্রেশন ব্রেকটা হলো, তারপরে এসেই একটা কাউন্টার অ্যাটাক করলো জাপান। এবং যেখানে ওই জায়গাটায় কাসেমেরও জায়গাটা প্রচণ্ড গ্যাপ ছিল, ওই জায়গাটা, ওখান থেকে একটা রানিং শট নিল সানো, এবং আলিসান ডান দিকে বডি অনেকটা ঝাঁপিয়েছিল, কিন্তু সাইড নেটে বল মারলে কিছু করার নেই। এই জায়গা দিয়ে যখন জাপান এগিয়ে যায়, তখন মনে হচ্ছিল বোধহয় আর সম্ভব না। কারণ জাপানের ডিফেন্স খুব শক্তিশালী। জাপানের যে গোলকিপার, যে ও জেনারেলি, ওর জন্ম কিন্তু নিউ জার্সিতে, ওর বাবা ঘানার, মা জাপানি, ওর জন্ম কিন্তু নিউ জার্সিতে। কিন্তু ওর মা যেহেতু জাপানি ছিল, ও পরবর্তী ক্ষেত্রে জাপানের নাগরিকত্ব নিয়ে ঠিক করে যে জাপানের ন্যাশনাল টিমে খেলবে। দারুণ, আজকে দেখেছেন তো কিরকম 2 হাত দিয়ে এখন সামুরাইদের যোদ্ধা, সেই জাপানি যোদ্ধা সামুরাইয়ের মতো কিন্তু বিশালাকায় চেহারা নিয়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু ঘটনা হচ্ছে, অরিজিনাল ইতিহাসে কিন্তু সামুরাই যে যোদ্ধারা ছিল, তাদের কিন্তু বিশাল চেহারা ছিল না, স্বাভাবিক চেহারা ছিল। কিন্তু আমরা সিনেমায়, অ্যানিমেশনে, ভিডিওতে, ক্লিপিংসে ওই জাপানি যোদ্ধাদের বিশালত্ব দেখাতে গিয়ে আমরা দেখাই যে সামুরাই যোদ্ধারা বিশাল চেহারা। তা আমরা সেটাই আঁকড়ে ধরেই বলি যে জাপানি গোলকিপার সামুরাই যোদ্ধার মতোই ছিল। নাহলে কটা বল চাপড়ে ফেলেছে বলুন তো, হেডে, শটে, হ্যাঁ, আজকে অনেকগুলো ফেলেছে। এবং একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে আর বোধহয় আজকে হলো না। হাফ টাইমে যখন ব্রাজিল ড্রেসিং রুমে গেল, তখনও কিন্তু জাপান 1 গোলে এগিয়ে আছে। এবং জাপানের যে ডিফেন্স, জাপানের যে লড়াকু মনোভাব, জাপান যে দারুণ ফুটবল খেলছিল তা না, একটা জুনিয়র টিম একটা সিনিয়র টিমের বিরুদ্ধে যেরকম খেলে সেরকম, অর্থাৎ কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল। পুরো 11 জন নিজেদের অর্ধে নিয়েছে, আমাদের বক্সের উপরই গোলকিপার নিয়ে 8 জন।
কোনো মতে ওরা ব্লক করছিল জায়গাগুলো, যাতে ব্রাজিল গোলের সুযোগ না পায়, গোলে ওখানে না ঢুকতে পারে, এই জায়গাগুলি ব্লক করার চেষ্টা করছিল ব্রাজিল। কিন্তু জাপানের কাজ ছিল জাস্ট ব্লক করে দেওয়া, কাউন্টার অ্যাটাকে বল পেলে বল ফেলে দেওয়া। কিন্তু এটাতেও কিন্তু ব্রাজিলের বল পজিশন এত বেশি ছিল, বল নিয়ন্ত্রণ করছিল কিন্তু গোল পাচ্ছিল না। আমার মনে হচ্ছিল 2022-এ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার এগেনস্টে সেম হচ্ছিল, তিতের টিমে সব করছিল, গোলের চান্স পাচ্ছিল কিন্তু গোল হচ্ছিল না। এখানে একবার ভিনিসিয়াস জুনিয়র বাদিক দিয়ে ঢুকে প্রায় খুলে ফেলেছিল, যেমন সেকেন্ড পোস্টে বলটা লাগলো। এইসব ক্ষেত্রে এটা কিন্তু ওই পোস্টের ভেতর দিকে লেগেই বাইরে চলে গেল। জেনারেলি এই পোস্টের যে অংশটা লেগেছে ওই সব সময় কিন্তু বল ভেতরে ঢুকে যায়, ওটাও যখন বেরিয়ে গেল তখন আমি ভাবলাম যে বোধহয় আজকে আর হলো না, অর্থাৎ ব্রাজিলের বিদায়। এবং ব্রাজিলের বিদায় মানেই তো ওয়ার্ল্ড কাপের অর্ধেকটা শেষ হয়ে যাওয়া। কারণ ভারতীয় ফুটবলের জন্য বলছি যে ভারতে তো হয় অর্ধেক ব্রাজিল, অর্ধেক আর্জেন্টিনা, বাকিটা কিছুটা হচ্ছে গিয়ে রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং খুব অল্প সংখ্যক এমবাপে। এর বাইরে তো আর ভারতের কাছে ওয়ার্ল্ড কাপের কোনো গুরুত্বই নেই। আগে অনেক জার্মানির সাপোর্টার ছিল, কিন্তু জার্মানি যেভাবে ফার্স্ট রাউন্ডে পরপর দুটো ওয়ার্ল্ড কাপে বিদায় হয়েছে, সো জার্মানির সাপোর্টার বেসটা একটু কিন্তু কম হতে চলেছে। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার মতো তো না। সেখানে ওয়ার্ল্ড কাপে ধরুন এই গ্রুপ পর্যায়ে জাস্ট পরেই যে 32 রাউন্ড, এবছর তো টিম বেড়ে গেছে, তাই সেখান থেকেই ব্রাজিলের বিদায় মানে তো ওয়ার্ল্ড কাপটা বাঙালির জন্য অর্ধেক শেষ হয়ে যাওয়া। বাকি রইল আর্জেন্টিনা, আর টিম করে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কতদূর যাবে কেউ জানে না, যা অবস্থা। কিন্তু হাফ টাইমে যখন নাম ছিল টিমটা, দেখেছে নেইমার কিভাবে চাগাচ্ছিল পুরো টিমটাকে, ও না খেলেও কিন্তু টিমের মধ্যে আছে। এই যে যেটা বলছিলাম যে জেনারেলি এই সমস্ত প্লেয়ারদের একটা ইগো থাকে, খেলবো না। নেইমার আজ পর্যন্ত অ্যাজ এ ব্রাজিলিয়ান প্লেয়ার যতদিন ন্যাশনাল টিমে ঢুকেছে মাত্র 6 বার ও রিজার্ভ বেঞ্চে বসেছে আজ পর্যন্ত। তার মধ্যে বেশিরভাগই হয়েছে ওই কোনো এক্সিবিশন ম্যাচ খেলতে গেছে জুনিয়রদের দেখে নেওয়ার জন্য অথবা চোট পাওয়ার জন্য। সেখানে নেইমার চোট পেয়েছিল এবং ফিট হয়ে গেছে, নেইমারে কিন্তু এই মুহূর্তে কোনো ইনজুরি নেই। তারপরে নেইমার রিজার্ভ বেঞ্চে বসে আছে এবং হাসছে এবং টিমের সকলকে তাতাচ্ছে। এই দৃশ্য কিন্তু অন্য টিমে দেখতে পান। এটা ফ্রান্স হলে এতক্ষণে মারপিট বেঁধে যেত যদি ফ্রান্সের হতো, এটা যদি এমবাপের হতো। ফ্রান্সের যেটা এমনি দলাদলি ফ্রান্সের ড্রেসিং রুমে, নেইমারকে এই কারণে নিচে আনসেলত্তি যে ও কিন্তু টিমে একটা দাদার মতো ভূমিকা নিয়ে থাকে জুনিয়রদের সঙ্গে। দেখেছিলেন যে হাফ টাইমে ব্রুনোকে, তারপরে রায়ানকে কিভাবে চাগাচ্ছিল, তাতাচ্ছিল, যখন ওই লকার রুম থেকে মাঠের দিকে আসছিল কিভাবে তাতাচ্ছিল। এবং যথারীতি সেকেন্ড হাফে যখন 25 মিনিট মতো হলো তখনও যখন গোল আসছে না, বাধ্য হয়ে আনসেলত্তি কিন্তু নেইমারকে ওয়ার্ম আপ করাতে শুরু করালেন। কিন্তু এটা ঘটনা যে নেইমার ইনজুরি ফ্রি হয়ে গেছে, কিন্তু নেইমারের ম্যাচ ফিটনেসটা সেই অর্থে আসেনি। ন্যাশনাল টিমে 3 বছর আগে খেলেছে এবং ক্লাব টিমেও 1 মাস আগে খেলেছে। সো আগের দিন শুধু একটা ম্যাচে মাত্র স্কটল্যান্ডের ভিতরে ওই 14 থেকে 20 মিনিট মতো একটা ম্যাচ খেলেছে। তা দিয়ে যখন জাপানের সঙ্গে হারাতে হবে, জাপানকে 1 গোলে ডাউন, ওই জায়গাটা নেইমারকে নামাবো কি নামাবো না এই ঝুঁকিটা আনসেলত্তি নিতে পারছিলেন। ডেফিনেটলি নামাবো, ও একটা তুরুপের তাস, লাস্ট 10-15 মিনিটে যা কিছু করে দিতে পারে, কিন্তু ওই বড় স্প্যানটা নামাবে কি নামাবে না কিন্তু শিওর ছিল না। তখন নেইমারের সঙ্গে আনসেলত্তি যখন ওয়ার্ম আপ করছিল কথা বলেন, যেটা পরে প্রেস কনফারেন্সে এসে আজকে আনসেলত্তি জানিয়েছেন, যেটা উনি কথা বলেন যে আনসেলত্তি প্রেস কনফারেন্সে আজকে বলেছেন ম্যাচের পর হিউস্টন স্টেডিয়ামে বসে, যে আমি নেইমারকে বলি যে 60 থেকে 65 মিনিটের মাথায় তোমাকে কিন্তু নামাতে হবে, রেডি থেকো, ওই সময়টা কিন্তু রেডি থেকো। সো নেইমার ওয়ার্ম আপ করে। ইন দ্য মিন টাইম ওই গ্যাব্রিয়েল একটা বল তোলে বক্সের মধ্যে এবং অবশেষে ক্যাসিমিরো একটা হেড করে গোল শোধ করে দেয়। যেই গোলটা শোধ হয়ে যায় এবং যে স্পেসে তখন ব্রাজিল খেলছে জাপানের কাছে, তখন আনসেলত্তি ভাবেন যে এই স্পেসে যদি আমি আবার নেইমারকে নামিয়ে দিই তাহলে স্পেসটা নষ্ট হয়ে যেতে পারে, কারণ নেইমার খেলে ইনসাইড দিয়ে খেলবে। সো এই কুনহাকে বসানো অবশ্যই জরুরি, কিন্তু এই স্পিডটাকে রাখতে চাইছিল। নেইমার নামলে একটু স্পিডটা কম হতে পারে। তখন এই হচ্ছে বড় কোচ, এই আবেগপ্রবণ নেই, তেতে হলে হয়তো নেইমারকেই নাম। ততক্ষণে হিউস্টনের গ্যালারিতে কিন্তু নেইমার করা শুরু হয়ে গেছে। ভয়ঙ্কর প্রেশার, ব্রাজিল 1-1 চলছে। ব্রাজিল এই সময় কি গোল করতে পারবে না একটা? তো নেইমারের মতো তারকা বেঞ্চে বসে, তারপরও যে কোচ আবেগে প্রশ্রয় না দিয়ে রুক্ষ বাস্তবতা জমিতে মাটিতে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত নিলেন যে একটা 19 বছরের ছেলে, ও 21শে জুলাই, আমাদের সে কলকাতা অবশ্যই 21শে জুলাই খুব বিখ্যাত দিন, সেই 21শে জুলাইয়ে এন্ড্রিক কিন্তু তার 20 বছরে পা দেবে, এখন তার মানে 19 বলতে পারি। সেই 19 বছরের অনভিজ্ঞ এন্ড্রিককে নামিয়ে দিলেন আনসেলত্তি। তুমি ফলটা দেখলেন কি স্পিডে অপারেট করলো। এই করতে করতে যখন ম্যাচ 90+ মিনিটে চলে গেছে, কারণ যখন হাইড্রেশন ব্রেকটা ছিল তার জন্য এখন তো টাইম বেড়ে গেছে, সেকেন্ড হাফে প্রায় এক্সট্রা টাইমে যেটা 10 মিনিটের মতো দিল, তাতে প্রায় 95+ মিনিটে গিয়ে ব্রুনো একটা বল রাখলো, বলের মধ্যে যা পরিবর্তন প্লেয়ার মার্টিনেলি কিন্তু গোলটা দিয়ে ব্রাজিলকে আজকে ওই শেষ 16 তুলে নিয়ে চলে গেল।
এটাই জানেন তো বড় দলের সঙ্গে একটা ছোট দলের ডিফারেন্স হয়ে যায়। মানে জার্মানি যদি ব্রাজিলের জার্সিটা ব্রাজিলের জার্সি না হয় জার্মানি জাপানের হতো, তাহলে দেখতেন মানসিকভাবে না ডিফারেন্ট হতো। এই জার্মানি ব্রাজিল আর জাপানের ফুটবল সম্পর্কটা কিন্তু বহু দিনের। যখন 93-তে জাপান যে লিগ শুরু করে, মানে বলা যায় যে গুরু শিষ্যের সম্পর্ক, কিন্তু একটা ভ্রাতৃত্বের সম্পর্ক ব্রাজিল আর জাপানের মধ্যে। 93-তে একটা প্রফেশনাল যে লিগ শুরু করলো, জিকো অবসর নিয়ে ওখানে খেলতে চলে গিয়েছিল ওই যে লিগকে প্রমোট করার জন্য। পরে কিন্তু জিকো তাদের কোচও ছিল। আজকে যিনি জাপানের কোচ ছিলেন, আমি নামটা ভুলে যাচ্ছি, এত কঠিন নাম উচ্চারণ করা, সে একটা সময় কিন্তু যখন সে জাপানের সেন্ট্রাল মিডফিল্ডে খেলছে, তখন কোচ কেউ ছিল না, ছিল আমাদের ব্রাজিলিয়ান ফ্যালকাও তখন জাপানের ন্যাশনাল টিমের কোচ ছিল, তার আন্ডারে খেলেছে। সুতরাং জাপান কোচের ভাবা উচিত ছিল যে ব্রাজিল টিমটার কোচের আন্ডারে সে খেলেছে, তাদের স্ট্র্যাটেজি জেনারেলি কি হয়, কি স্পিডে এরা অপারেট করে, সেই জায়গাটায় জাপান যদি একটু পাল্টা দুটো কাউন্টার অ্যাটাক একটু স্পিডে করতো না, হয়তো ওই অ্যাটাকটা থামানো সম্ভব ছিল। কিন্তু ব্রাজিলের মতো টিমকে 60-65 মিনিট ধরে শুধু প্রেশার নিয়ে যাওয়া, আন্ডার প্রেশারে খেলা, যে বল আসবে কোনোভাবে ব্লক করবো, ওইভাবে ব্রাজিলকে আটকানো যায় না। ওই রকম একটা ঝড়ের মতো গতিতে যে টিমটা যাচ্ছে, সেই টিমকে কিন্তু আটকানো যায় না 60-65 মিনিট ধরে। দুই একটা কাউন্টার অ্যাটাক যদি জাপান করতো না, তাহলে ব্রাজিল ওদেরকে আটকানোর জন্য কিছুটা নেমে আসতো। যখন দেখছে জাপানের অ্যাটাক আসছে না, তখন তো সব শুদ্ধ মিলে আজকে লাস্টে যে বলুন গ্যাব্রিয়েল যেটা চলে গেল, তো গ্যাব্রিয়েল তো স্টপার থেকে ওভারল্যাপে গিয়ে পাসটা দিল, তাই না? আজকে যদি প্রেশারটা আসতো, তাই তো গ্যাব্রিয়েল বা মার্কুইনাসকে উঠতে পারতো না। আজকে পুরো টিমটা ব্রাজিলের উঠে গিয়ে ওদের বক্সের ঘাড়ে পড়ে গেল। কতক্ষণ এইভাবে ব্রাজিলকে এতক্ষণ এইভাবে প্রেশারের মধ্যে রাখা যায় না। পাল্টা অ্যাটাক করলে কিন্তু এটা কেন জাপানের কোচ করলেন আমি জানি না এটা। আর দ্বিতীয় কথা যদি বলি যে এই জাপান টিমের যে আরো অনেক বড় বড় প্লেয়ার ছিল, যারা একটা সময় কিন্তু ব্রাজিলিয়ান ছিল, ব্রাজিলের রক্ত ছিল, কিন্তু পরে ওরা জাপানের নাগরিকত্ব নিয়েই জাপানের ফুটবলের ডেভেলপ করে। তো জাপান আর ব্রাজিলের কিন্তু সম্পর্কটা বহু পুরনো। কিন্তু যে লোকটার ব্রাজিলের যে লোকটা জাপানকে দেখলে তার বুট নেচে ওঠে, অর্থাৎ নেইমার জুনিয়র, তিনি আজকে বেঞ্চে ছিলেন। 5 ম্যাচে 9টা গোল রয়েছে জাপানের বিরুদ্ধে। বাট কোচ আনসেলোত্তি প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে যদি আমার ওই সময়টা গোল না হতো, মানে ওই একটা না হতো, আমি সিস্টেমটা চেঞ্জ করতে চাইনি বলে রেখেছি। আর মাতেরাল্লির যদি গোলটা না হতো, অর্থাৎ তখনও যদি এক্সট্রা টাইমে আমায় যেতে হতো, তাহলে কিন্তু সেক্ষেত্রে নেইমারকে নামাতে, কারণ যে লোকটা 5 ম্যাচে 9 গোল করে বসে আছে, তাকে তো একটা ঝুঁকি নিয়ে নামাতেই হবে। সেইটা কিন্তু ও নামাতো। তো আজকে যেটা দেখা গেল যে আলটিমেটলি সেটা করতে হলো না, মার্তিনেল্লি গোল করে দিয়েছে, যার ফলে আর নেইমারের আজকে প্রয়োজন হয়নি। এই টিমটায় এরকম ব্যাপার নেই যে নেইমার সর্বস্ব টিম। এটা একটা প্লাস পয়েন্ট হলো যে নেইমারকে ছাড়াই আজকে একটা অ্যাসিড টেস্ট হলো কিন্তু এই হিউস্টনের ল্যাবরেটরিতে, যে যেখানে পিছিয়ে থাকা ব্রাজিল, জাপানের মতো একটা দ্রুত গতি এবং শক্তিশালী ডিফেন্স অর্গানাইজেশন যাদের, তারা জাপান তো খুব উইক টিম নয়। জাপান ইউরোপিয়ান টিমদের প্রচুর হারায় এবং টানা বোধহয় 11টা ম্যাচ ইউরোপিয়ান কোনো সার্কিটে হারেনি বোধহয়, তারপরে এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে। এরকম যাদের টিম, তাদের তো শেপ বা তাদের ডিসিপ্লিন টিমের, তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন নিশ্চয়ই খুব স্ট্রং। সেই টিমটাকে নিয়ে কিন্তু আজকে ব্রাজিল কিন্তু হাওয়ায় উড়িয়ে দিয়েছে গোল ছাড়া, একের পর অ্যাটাক করেছে। কিন্তু ভাবতে হবে যে কিন্তু কাশ্মীরের গোল খেললো, কাশ্মীরের ওই জোনটা এত ফাঁকা হয়ে গেল, যে কারণে জাপান অ্যাটাকে এসে গোলটা চলে গেল। যদি এরপরে যদি ফ্রান্সের সঙ্গে পড়ে বা এই নরওয়ের সঙ্গে পড়ে, হাল্যান্ড তো ওই জায়গা দিয়ে অপারেট করে গোল করে দিয়ে চলে যাবে। এই জায়গাটা কিন্তু ব্রাজিলকে ভাবতে হবে। তো আনসেলোত্তি আজকে প্রেস কনফারেন্সে এসে একটা কথা বলেছেন যে এই যে আমার টিমটা এত চেঞ্জিং প্লেয়ার আছে, বিশেষ মাথারলি গেম চেঞ্জার হিসেবে যা খেলেছে আজকে, সেটা তো যে কোনো টিমের কোচের কাছে একটা স্বপ্নের ব্যাপার যে এরকম একটা অস্ত্র আমার হাতে আছে, এরপরে নেইমার আছে। সো এটা কিন্তু ব্রাজিলের জন্য, মানে আমি বলছি ব্রাজিলের জন্য খুব 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 ভালো একটা অবস্থা বলা যায়, যে একটা দারুণ অ্যাসিড টেস্ট হলো শেষ 16তে যাওয়ার আগে। এবং আনসেলোত্তি স্বাভাবিকভাবে খুশি, কিন্তু সমর্থকদের তো আজকে গলা শুকিয়ে গেছিল, যারা ব্রাজিল সাপোর্টার সারা বিশ্ব জুড়ে। ব্রাজিলের সমর্থন তো শুধু ভারতবর্ষ বা কলকাতায় না, সারা বিশ্বে। আজকে তো সেই সাম্বা ঝড় থেমে গিয়েছিল, যে উৎকণ্ঠায় যে গলা আটকে গিয়েছিল, যে আরেকটু হলেই বোধহয় ব্রাজিল আউট হয়ে যেত। তো যাই হোক, আনসেলোত্তির এই রুক্ষ বাস্তবতার জমিতে দাঁড়িয়ে যে ডিসিশন নেওয়া, যে নেইমার না এন্ড্রিকে, মাতেরাল্লি, এদেরকে নামানো হবে, কারণ পাকেতা হালকা চোট পেয়েছে। আমি জানি না পাকেতার চোটটা কতটা গুরুত্বতর, পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই জানাবো। সেই পাকেতার চোটের জায়গায় নামানো হয় মাতেরাল্লিকে, না হয়তো পাকেতাই খেলে যেত পুরোটা, কুনার জায়গায় ডেফিনেটলি এন্ড্রিকে। কিন্তু এই যে চেঞ্জের ফলে এবং নেইমারবিহীনভাবে ব্রাজিল আজকে একটা ম্যাচ বার করে নিল, এবং ভিনিসিয়াস জুনিয়ররা প্রায় গোল করে ফেলেছিল, কিন্তু 5 নম্বর গোলটা আটকে গেছে অল্পের জন্য। ওই বললাম না, পোস্টে লেগে ভেতরের দিকে লেগে বাইরে চলে যায়। সো টিমটা দেখালো যে হ্যাঁ, মেন্টালি আমরা অনেক স্ট্রং হয়ে গেছি এই আনসেলোত্তির পাল্লায় পড়ে।
কারণ ও অনেক প্রফেশনাল কোচ, অত আবেগে ভাষা কোচ না, ইউরোপিয়ান সার্কিটে যেহেতু কোচিং করে সাফল্য পাওয়া কোচ, সুতরাং তার আন্ডারে থেকে এই প্লেয়ারগুলোর কিন্তু মেন্টাল টাফনেসটা বেড়ে গেছে যে আমি পিছিয়ে থেকে ওই 95th মিনিটেও কিন্তু ম্যাচ জেতাতে পারছি। এই টাফনেসটা খুব দরকার একটা বড় টুর্নামেন্ট জেতার জন্য। এরপরে ম্যাচ ব্রাজিল চলে যাবে নিউ জার্সিতে খেলতে 5 তারিখে, আমি যাব টিমের সঙ্গে ট্রাভেল করবো এখান থেকে। ততক্ষণ পর্যন্ত ব্রাজিল টিম আপাতত ভালো আছে, নেইমার আরও বেশি ফিট হয়ে উঠবে। সো আশা করা যায় যে পরের দিন নেইমারকে আরও তাড়াতাড়ি আমরা মাঠে নামানোর পরিকল্পনা দেখবো। আটকে গেলে ডেফিনেটলি, কিন্তু যদি জিততে থাকে বা অন্য কোনো হয়, এই টিমে কিন্তু শুধু নেইমার প্লেয়ার না, নেইমারকে মেন্টর হিসেবে ইউজ করতে চাইছেন আনসেলত্তি। এবং এরকম কোনো ভাবার দরকার নেই যে ব্যক্তি বুঝে আমরা বিশ্বাস করি নেইমার। ব্রাজিল কোচ যদি দেখেন যে নেইমারকে নামালেই একমাত্র ব্রাজিলের জয়ের জন্য ভালো, তবেই নামাবেন। যদি নেইমার ছাড়াই দেখা যায় যে জয়ের রাস্তাটা মসৃণ, তাহলে নেইমারকে নামাবে না। কিন্তু নেইমারের চোটটা নেই, এখন শুধু ম্যাচ ফিটনেস রেগুলার প্র্যাকটিস করতে করতে আরও বেড়ে যাচ্ছে। ততক্ষণ অবধি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুলাল দি।